ঢাকা শহরের অভিজাত এলাকা ধানমন্ডি। রাত 2:17 চারপাশ যখন গভীর ঘুমে অচেতন, তখন তিন পাড়ে রোডের একটি 6 তলা বাড়ির 5 তলার ফ্ল্যাটে একটানা বেজে চলেছে কলিং বেল। ঘুম জড়ানো বিরক্ত কণ্ঠে বিড়বিড় করে বলে রিয়াদ। উফ, খোদা, এত রাতে আবার কোন আজরাইল নাজির হলো? মরারও তো একটা টাইম আছে। বিছানায় পাশ ফিরে বালিশটা কানে চেপে ধরল রিয়াদ, কিন্তু বাইরের লোকটা নাছোড়বান্দা। কলিং বেলের বোতাম থেকে সম্ভবত হাত সরাতেই ভুলে গেছে। ধ্যাত, শান্তি মতো একটু ঘুমাতেও দেবে না দেখছি। প্রচণ্ড বিরক্তি নিয়ে বিছানা ছাড়ল সে। কাঁধের উপর থেকে চাদরটা সরিয়ে খালি গায়ে একটা ট্রাউজার পরে এগিয়ে গেল দরজার দিকে। চোখে তখনও ঘুমের ঘোর লেগে আছে। ডোর হোল দিয়ে বাইরে তাকানোর ধৈর্য হলো না তার। এক ঝটকায় দরজাটা খুলল সে। অর্ধেক খোলা চোখে বলল, কে? কি চাই এত রাতে? কথাটা শেষ করতে পারল না রিয়াদ। তার মুখের সমস্ত বিরক্তি আর ঘুমের আবেশ যেন এক মুহূর্তে কর্পূরের মতো উবে গেল। দরজার ওপাশে যে দাঁড়িয়ে আছে তাকে অসময়ে এখানে দেখার জন্য সে মানসিকভাবে কেন শারীরিকভাবেও প্রস্তুত ছিল না। দরজায় হেলান দিয়ে আবেদনময়ী ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তার খালাতো বোন সুমাইয়া। তার পাশে রাখা বিশাল আকারের একটা গোলাপি রঙের ট্রলি ব্যাগ। সুমাইয়ার পরনে টকটকে লাল রঙের একটা অফ শোল্ডার টপস আর এতটাই চাপা একটা কালো জিন্স, যা তার শরীরের প্রতিটা ভাঁজকে নির্লজ্জভাবে আমন্ত্রণ জানাচ্ছে। ঠোঁটে গাঢ় মেরুন রঙের লিপস্টিক আর কাজল টানা দুটো চোখে মাদকতা। সুমাইয়া, তুই এত রাতে এইখানে? মানে কিভাবে? ভেতরে আসতে বলবি না? নাকি তোর ওই হ্যান্ডসাম সিক্স প্যাক বডিটা দেখিয়ে আমাকে পাগল করে দেওয়ার ধান্দা? ভেতরে আসতে বল, নাকি আমাকে সারা রাত দরজার বাইরে দাঁড় করিয়ে রাখার প্ল্যান আছে? রিয়াদ কিছু বলার বা বোঝার আগেই সুমাইয়া তাকে আলতো করে একপাশে ঠেলে দিয়ে তার ভারী ট্রলি ব্যাগটা নিয়ে হনহন করে ঢুকে পড়ল ফ্ল্যাটের ভিতর। রিয়াদ যেন নিজের জায়গাতেই বরফ হয়ে জমে গেছে। রিয়াদ নিজেকে সামলে নিয়ে পিছন পিছন হেঁটে যেতে যেতে বলে, আরে দাঁড়া, থাম। হচ্ছেটা কি? কিছু তো বলবি। খালাম্মা খালু জানে তুই এসেছিস, আর আব্বা মতো এখন ঘুমাচ্ছে। সবাই সব জানে বেবি, তুই এত টেনশন নিস না তো। কথাগুলো বলতে বলতে সুমাইয়া পুরো ফ্ল্যাটটা একবার চোখ বুলিয়ে নিল। ড্রয়িং রুম, ডাইনিং স্পেস পেরিয়ে সে এমনভাবে হেঁটে যাচ্ছে যেন এটা তার নিজেরই বাড়ি। রিয়াদ হতভম্ব হয়ে তাকে অনুসরণ করছে। তোর বেডরুম কোনটা রে রিয়া? ডান দিকেরটা? আমার বেডরুম দিয়ে কি করবি? তুই আগে সোফায় বস, আমি দেখছি কি করা যায়। রিয়াদের কথা শেষ হওয়ার আগে সুমাইয়া ডান দিকের ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে পড়ল। এটা আসলেই রিয়াদের বেডরুম। ভিতরে ঢুকেই সে তার ট্রলি ব্যাগটা বিছানার উপর রাখলো এবং জিপার খোলার জন্য উদ্যত হলো। হেই হোয়াট দ্য, তুই আমার রুমে কি করছিস? আর বিছানার উপর ব্যাগ রাখছিস কেন? নামা ওটা। কেন? ব্যাগ থেকে জামা কাপড় বের করবো না? নাকি তুই চাস আমি সারা রাতে এই পোশাকই থাকি? যদিও আমার কোনো আপত্তি নেই। জামা কাপড় বের করবি ভালো কথা, কিন্তু আমার ঘরে কেন? গেস্ট রুম তো পাশেরটা। ওহ রিয়াদ, তুই কি এখনো বাচ্চাই আছিস? গেস্ট রুম তো গেস্টরা থাকে, আমি কি তোর গেস্ট নাকি? এই বলে সে এক গাদা কাপড় বের করে বিছানার উপর ফেলল। তারপর সোজা হেঁটে গেল রিয়াদের বিশাল কাঠের ওয়ার্ড্রোবটার দিকে। পাল্লাটা খুলতেই ভিতরে সুন্দর করে গোছানো রিয়াদের শার্ট, টি শার্ট আর জিন্স চোখে পড়ল। তোর গোছানোর হাত তো বেশ ভালো হয়েছে দেখছি। যাক, আমার কষ্ট একটু কমলো। সে কোনো দ্বিধা না করে ওয়ার্ড্রোবের ডান পাশের হ্যাঙ্গারে ঝুলে রাখা রিয়াদের প্রায় 10-12টা শার্ট এক ছটকায় বের করে বিছানার উপর ছুঁড়ে মারল। তারপর সেই খালি জায়গাটায় নিজের ব্যাগ থেকে বের করা টপস, কুর্তি আর অন্যান্য পোশাকগুলো একটা একটা করে গুছিয়ে রাখতে শুরু করলো। মাথা খারাপ হয়ে গেছে তোর সুমাইয়া? এসব কি শুরু করেছিস তুই? আমার কাপড় নামিয়ে নিজের কাপড় রাখছিস? সাহস কত তোর? রিয়াদ এগিয়ে গিয়ে তার হাত থেকে একটা টপস প্রায় কেড়ে নিতে চাইল, কিন্তু সুমাইয়া ঝট করে ঘুরে দাঁড়িয়ে তার হাতটা খপ করে ধরে ফেলল। তার চোখে মুখে এখন আর সেই মাদকতা বা হাসি নেই, সেখানে ফুটে উঠেছে স্পষ্ট অধিকারবোধ। হাত ছাড় রিয়াদ। তুই আগে আমার ওয়ার্ড্রপ থেকে তোর জিনিস সরা, তারপর আমি হাত ছাড়বো। আমি সরাবো না, কারণ এই ঘরের অর্ধেকটা যেমন তোর, বাকি অর্ধেকটা আমার। আর তোর ওয়ার্ড্রোবের অর্ধেকটা আজ থেকে আমার।
ও তাই নাকি? এই অধিকার তোকে কে দিয়েছে? কবে থেকে তোর হয়ে গেল আমার ঘর? সুমাইয়া রিয়াদের হাতটা ছেড়ে দিয়ে তার খুব কাছে এগিয়ে এলো, এতটাই কাছে যে রিয়াদ তার নিঃশ্বাসের উষ্ণতা নিজের মুখে অনুভব করতে পারছিল। সুমাইয়ার শরীর থেকে ভেসে আসা পারফিউমের মিষ্টি গন্ধটা রিয়াদের মাথা ধরিয়ে দিয়েছিল। যেদিন থেকে তুই আমার হবু বর হয়েছিস সেদিন থেকে নিজের হবু বরের ঘরে থাকতে বুঝি কোনো সমস্যা আছে? হবু বর শব্দটা যেন রিয়াদের মাথায় পারমাণবিক বোমার মতো ফাটলো। তার চোখ দুটো গোল গোল হয়ে গেল। সে কয়েক পা পিছিয়ে গিয়ে খাটের কোণায় বসে পড়ল। হবু বর? মানে কে তোর হবু বর? আমি? নয়তো কি, এখানে তুই ছাড়া আর কোনো পুরুষ আছে নাকি? নাকি তুই নিজেকে মেয়ে ভাবিস? ফাজলামি বন্ধ কর সুমাইয়া। এই বিয়ের কথা কে ঠিক করেছে? আমি তো এর বিন্দু মাত্র জানি না। আব্বা আম্মু আমাকে কিছুই বলেনি। সুমাইয়া একটা গোলাপি রঙের নাইট গাউন হাতে নিয়ে রিয়াদের সামনে মেলে ধরে বলে, এটা কেমন রে? রাতের জন্য ঠিক আছে না? চলে যাক তোর নাইট গ্রাউন্ড। আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। এর বিয়ের সিদ্ধান্তটা কার? সবার। আমার বাবা মা, তোর বাবা মা, আর অবশ্যই আমার। আর আমি? আমার মতামতের কোনো দামই নেই? আমাকে না জিজ্ঞেস করি সব সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল। তোর আবার মতামত কিসে? তুই তো আমাকে সেই ছোটবেলা থেকেই পছন্দ করিস। আমি কি জানি না নাকি? কতবার আমাদের বাসায় এসে আমার ঘরের আশেপাশে ঘুরঘুর করতি, মনে নেই? সেটা ছোটবেলার কথা ছিল। তখন আমাদের বুদ্ধিশুদ্ধি কম ছিল। এখন আমরা বড় হয়েছি। আর ঘুরঘুর করতাম মানে? তুই এমনভাবে বলছিস যেন আমি তোর জন্য পাগল ছিলাম। ছিলি তো, এখনো আছিস, শুধু প্রকাশ করতে ভয় পাস। কিন্তু চিন্তা করিস না, তোর সেই ভয় কাটানোর দায়িত্বটা এখন থেকে আমার। দেখ সুমাইয়া, তুই খুব ভালো করেই জানিস আমি এইসব জোর জবরদস্তি পছন্দ করি না। তুই কাল সকালে তোর ব্যাগ গুছিয়ে তোর সাথে নতুন করে সংসার শুরু করব। তাই তো? আমি তো তাই চাই। যা। আমি তোকে এখান থেকে চলে যেতে বলছি। পারবি আমাকে দাঁড়াতে? সত্যি পারবি? আমার চোখের দিকে তাকিয়ে বল যে তুই আমাকে চাস না। রিয়াদ কিছু বলতে গিয়েও পারল না। সুমাইয়ার কাজল টানা গভীর চোখ দুটোর দিকে তাকিয়ে তার জিভ যেন আটকে গেল। মেয়েটার চোখের মধ্যে এমন কিছু একটা আছে যা উপেক্ষা করা কঠিন। পারবি না, আমি জানি তুই পারবি না, কারণ তুই নিজেও এটাই চাস। সুমাইয়া এগিয়ে এসে রিয়াদের খালি বুকে হাত রাখল। রিয়াদের পুরো শরীর যেন কেঁপে উঠল। তোর হার্টবিট কিন্তু খুব বেড়ে গেছে রিয়াদ। আমার এই স্পর্শ কি তোকে এতটাই পাগল করে দিচ্ছে? আমার সাথে ফ্লার্ট করার চেষ্টা করবি না, হাত সরা। আমি তোর কোনো চালাকিতেই ভুলবো না। তুই এখন চুপচাপ সোফায় গিয়ে বস, আমি মায়ের সাথে কথা বলবো। খালাম্মা এখন গভীর ঘুমে, তার ঘুম ভাঙলে কিন্তু তিনি খুব রেগে যাবেন। আর তাছাড়া এত রাতে তাকে কি বলবি? বলবি যে তোমার হবু বৌমা আমার ঘরে এসে উঠেছে, এখন আমি তাকে কি নিয়ে কী করবো? সুমাইয়ার কথায় রিয়াদ থমকে গেল। কথাটা মিথ্যা নয়। এত রাতে বাবা মাকে ঘুম থেকে তুলে এই ড্রামা শুরু করলে হিতে বিপরীত হতে পারে। তাহলে তুই কি চাস এখন? আপাতত এক কাপ কফি, নিজের হবু বরের হাতের কফি খেয়ে আজকে রাতটা শুরু করতে চাই। পারবি না আমার জন্য এটুকু করতে? রিয়াদ তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এই মেয়ের সাথে কথাই যেতে অসম্ভব। সে হাল ছেড়ে দেওয়ার মতো একটা দীর্ঘশ্বাস ফেলল। আচ্ছা ঠিক আছে, তুই এখানে বস, আমি কফি নিয়ে আসি। কিন্তু খবরদার আমার কোনো জিনিসপত্র আর এলোমেলো করবি না। ওকে বস, ইয়োর উইশ ইজ মাই কমান্ড। রিয়াদ রান্নাঘরের দিকে চলে গেল। সুমাইয়া বিজয়ের হাসি হেসে বিছানার উপর গা এলিয়ে দিল। রিয়াদের বালিশটায় টেনে নিয়ে সে গভীরভাবে ঘ্রাণ নিল। একটা পুরুষালী পারফিউমের সাথে রিয়াদের শরীরে নিজস্ব গন্ধ মিলেমিশে একাকার। চোখ বন্ধ করে সে মুহূর্তটা উপভোগ করতে লাগলো। এই ঘর, এই বিছানা আর ওই ছেলেটা, সব কিছু দখল করার প্রথম ধাপটা সে সফলভাবেই পার করেছে। রিয়া যখন কফির মগ হাতে করে ঘরে ঢুকলো তখন সে দেখল সুমাইয়া তার বিছানায় প্রায় আধশোয়া হয়ে ফোন ঘাঁটছে। তাকে দেখে এমনভাবে হাসলো যেন তারা কোনো সদ্যবিবাহিত দম্পতি। এই দৃশ্যটা রিয়াদের অস্বস্তিকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। এই নে তোর কফি। আর শোন, কফি শেষ করে তুই সোজা গেস্ট রুমে যাবি। আমি কোনো কথা শুনতে চাই না। কফিটা তো দারুণ হয়েছে, থ্যাংক ইউ জান। কিন্তু আমি এখান থেকে এক পাও নড়ছি না, এই ঘরটা আমার। মানে কি, তুই আমার সাথে এক ঘরে থাকবি নাকি? আপাতত তো তাই, বিয়ের পর তো এক বিছানাতেই থাকবো। এখন না হয় একটু প্র্যাকটিস হয়ে যাক। এই নির্লজ্জ কথাটা শুনে রিয়াদের মুখ দিয়ে আর কোনো কথাই বের হলো না। সে শুধু হতভম্ব হয়ে তাকিয়ে রইল
তার সিনিয়র বখাটে খালাতো বোনের দিকে, যে তার জীবন আর ঘর দুটোই দখল করার জন্য চলে এসেছে। কিন্তু আমার জীবনে যে গভীর রাতের অন্ধকার নামলো তা হয়তো এত সহজে কাটবে না। সোমায়ের এই অতর্কিত আগমনের পেছনে আরও গভীর কোনো কারণ নিশ্চয়ই আছে। সে কি শুধু আমাকে বিয়ে করতে এসেছে, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? বাবা মাই বা কেনই বা এই বিষয়ে আমাকে কিছু জানায়নি। এই প্রশ্নগুলোই আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। যখন দেখলাম সোমায়া তার কফি শেষ করে আমার বিছানায় কম্বল জড়িয়ে আরামে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, তখন আমি বসার ঘরে চলে এলাম। সে বসার ঘরের সোফাটায় বসে এপাশ ওপাশ করছে, কিন্তু ঘুম তার 14 হাত দূরে পালিয়ে বেড়াচ্ছে। মশার মৃদু গুঞ্জনের চেয়েও বেশি বিরক্তিকর হয়ে তার মাথায় ঘুরছে অন্য চিন্তা। কীভাবে পারলো মেয়েটা আমার বিছানায় আমারই ঘরে এসে এমন নির্লজ্জের মতো শুয়ে পড়তে? আজব তো, ছুর, এভাবে থাকা যায় নাকি? আমার নিজের ঘর, নিজের বিছানা, আর আমি কি না চোরের মতো বাইরে পড়ে আছি? একটা বালিশে তো অন্তত আনতে পারি। আমার জিনিস আমি আনবো, এতে কার কি? মনে মনে নিজেকে সাহস জুগিয়ে রিয়াদ উঠে দাঁড়ালো। পা টিপে টিপে সে নিজের বেডরুমের দরজার সামনে এসে দাঁড়ালো। হাতলটা ঘোরানোর আগেই একবার ইতস্তত করলো, তারপর খুব সাবধানে প্রায় নিঃশব্দে দরজাটা খুলল। যা দেখলো তাতে তার বুকের ভিতরটা ধড়াস করে উঠল। সুমাইয়া বিছানার ঠিক মাঝখানে নয়, বরং একপাশে সরে শুয়ে আছে, যেন বাকি অর্ধেকটা জায়গা সে রিয়াদের জন্যই খালি রেখেছে। তার পরনে একটা নাইট গাউন, এতটাই পাতলা যে আবছা আলোতেও তার শরীরের প্রতিটা বাঁক, প্রতিটা ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। নাইট গাউনের সরু ফিতাটা কাঁধ থেকে কিছুটা নেমে গেছে নিচে। রিয়াদ ঢোক গিলল। সর্বনাশ, এ তো দেখি সাক্ষাৎ আজরাইল, আমাকে শেষ করেই ছাড়বে দেখছি। সে সাবধানে এগিয়ে গেল আলমারির দিকে। উদ্দেশ্য একটা চাদর আর একটা অতিরিক্ত বালিশ বের করে নিয়ে নিঃশব্দে কেটে পড়া। কিন্তু আলমারির পাল্লা খুলতেই হালকা একটা ক্রিচ শব্দ হলো। ফিরে এলি তাহলে? আমি তো জানতাম তুই আমাকে একা ফেলে বেশিক্ষণ থাকতে পারবি না। রিয়াদ চমকে পিছন ফিরল। সুমাইয়া চোখ খোলেনি, কিন্তু তার ঠোঁটের কোণে একটা দুষ্টু হাসি। সে পাশ ফিরে রিয়াদের দিকে মুখ করে নিল। আমি আমি শুধু একটা চাদর নিতে এসেছিলাম, সোফায় ঠান্ডা লাগছিল। হুম, সোফায় কেন? তোর বিছানায় কি কাটায় ভরা, নাকি তোর হবু বউয়ের শরীরটাতে কাটার মতো লাগছে তোর কাছে? দেখ, ফালতু কথা বলবি না। তুই আমার বিছানা দখল করে রেখেছিস, তাই আমি সোফায় গেছি। এখন চুপচাপ ঘুমা, আমাকে আমার কাজ করতে দে। আমি তো দখল করিনি, আমি তো জায়গা রেখেই দিয়েছি। আয় শুয়ে পড়, বাইরে ঠান্ডা, আমার কাছে আয়, দেখবি কি লাগে। কথাগুলো বলে সে কম্বলের একটা অংশ তুলে ধরে রিয়াদকে ভিতরে আসার জন্য আমন্ত্রণ জানালো। এই দৃশ্য আর কথা রিয়াদের ধৈর্যের শেষ বাঁধটাও ভেঙে দিল। ওঠ, আমি বলছি ওঠ এখান থেকে। এটা আমার বিছানা, আর এখানে আমি ঘুমাবো। তুই গেস্ট রুমে যা। রাগ করলে তোকে দেখতে কিন্তু আরও হট লাগে রে, কিন্তু আমি উঠবো না। তোর ঘুমাতে ইচ্ছে হলে আমার পাশেই শুয়ে পড়, আমি তোকে জোর করে কিছুই করবো না, যদি না তুই চাস। তুই নামবি নাকি আমি তোকে টেনে নামাবো? ওরে বাবা, বড়ামা দেখি পুরোই অ্যাকশন হিরো। তা কি করবি? আমাকে কোলে করে তুলে নিয়ে যাবি? আমার কিন্তু আপত্তি নেই, চল আমাকে কোলে করে গেস্টরুমে রেখে আয়। এই বলে সুমাইয়া দুহাত বাড়িয়ে দিল রিয়াদের দিকে, যেন একটা বাচ্চা কোলে ওঠার জন্য আবদার করছে। তার এই নির্লজ্জ আচরণে রিয়াদ বাকরুদ্ধ হয়ে গেল। তুই তুই একটা আস্ত বেশরম মেয়ে। শুধু তোর জন্য ভালোবাসা মানুষকে একটু বেশরম বানিয়েই দেয়, জানিস না? রিয়াদ আর কোনো কথা না বলে সুমাইয়ার গা থেকে কম্বলটা এক ঝটকায় সরিয়ে নিতে চাইল, কিন্তু সুমাইয়াও প্রস্তুত ছিল। সে কম্বলটা শক্ত করে ধরে রাখার বদলে উল্টো রিয়াদের হাতটাই খপ করে ধরে ফেলল এবং এক হ্যাঁচকা টানে তাকে বিছানার উপর নিজের দিকে টেনে নিল। ঘটনাটা এত দ্রুত ঘটল যে রিয়াদ টাল সামলাতে পারল না। সে হুমড়ি খেয়ে পড়ল সুমাইয়ার প্রায় গায়ের উপর। এক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। রিয়াদের মুখটা সুমাইয়ার মুখের মাত্র কয়েক ইঞ্চি দূরে। সুমাইয়ার উষ্ণ নিঃশ্বাস রিয়াদের মুখে এসে পড়ছে। তার শরীর থেকে আসা বডি লোশন আর পারফিউমের মিশ্র একটা ঘ্রাণ রিয়াদের মাথাটাকে ঝিম ধরিয়ে দিচ্ছে। এভাবেই তো চেয়েছিলাম তুই আমার এত কাছে থাকবি। রিয়াদের হুঁশ ফিরল। সে দ্রুত নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসতে চাইল, কিন্তু পারল না। সুমাইয়া তার দুহাতে রিয়াদের গলা জড়িয়ে ধরেছে। ছাড় ছাড় বলছি। সুমায়া,
এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। একদম না, কিছুই বাড়াবাড়ি হচ্ছে না, যা হচ্ছে একদম ঠিক হচ্ছে। তুই আর আমি এভাবেই তো থাকার কথা আমাদের। রিয়াদ নিজেকে ছাড়ানোর জন্য জোর খাটাতে গিয়েও পারছে না, কারণ জোর খাটাতে গেলে ব্যাপারটা অন্যদিকে মোড় নিতে পারে, যা সে ভালোভাবেই চায়, যা সে কোনো মতেই চায় না। তার এই অসহায়ত্বের সুযোগ নিয়েছে সুমাইয়া। এত লজ্জা কেন পাশে রিয়াদ? আমি তো তোরই হতে এসেছি, তোর উপরে আমার পুরো অধিকার আছে। কোনো অধিকার নেই তোর। যতক্ষণ না বিয়ে হচ্ছে ততক্ষণ কোনো অধিকার নেই। আর এই বিয়েতে আমার কোনো সম্মতিও নেই। সম্মতি তোর আছে, তোর চোখ দুটোই সব বলে দিচ্ছে, তোর হার্টবিটও বলে দিচ্ছে। তুই শুধু মুখে স্বীকার করতে ভয় পাচ্ছিস, ভাবছিস লোকে কি বলবে, খালাতো বোনকে বিয়ে করে। ছি ছি। লোক কি বলবে তা নিয়ে আমি ভাবি না, আমি ভাবছি তোর এই পাগলামি নিয়ে। ভালোবাসা মানে জোর করা নয় সুমাইয়া। কখনো কখনো হয় রিয়াদ, যখন সামনে থাকা মানুষটা তোর মতো একটা আস্ত ভীতু হয়, তখন একটু জোর খাটাতেই হয়। তুই তো নিজে থেকে কোনোদিনও এগোবি না, তাই দায়িত্বটা আমাকেই নিতে হলো। রিয়াদ আর কোনো তর্কে গেল না, সে শুধু নিজেকে ছাড়ানোর চেষ্টা চালিয়ে যেতে লাগলো। তাদের মধ্যে শুরু হলো এক অদ্ভুত নীরব ধস্তাধস্তি। এটা ঝগড়া নয়, মারামারিও নয়, যেন এক মিষ্টি খুনসুটি। রিয়াদ সুমাইয়ার হাত ছাড়াতে চায়, আর সুমাইয়া তাকে আরও শক্ত করে আঁকড়ে ধরে। এই ধস্তাধস্তির মধ্যে রিয়াদ সুমাইয়ার শরীরের উত্তাপ অনুভব করছে। তার নরম ত্বকের স্পর্শ, তার চুলের ঘ্রাণ, তার নিঃশ্বাসের শব্দ, সব কিছু মিলে রিয়াদের পুরুষালী সত্তাকে জাগিয়ে তুলতে চাইছে। তার মস্তিষ্ক বলছে দূরের স্বর, কিন্তু তার শরীর যেন এই নৈকট্য উপভোগ করছে। সে নিজেকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সুমাইয়া রিয়াদের কানের কাছে মুখ নিয়ে এসে প্রায় ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, আমাকে আর কতদিন অপেক্ষা করাবি বলতো? আমার আর ধৈর্য থাকছে না রিয়াদ, আমি তোকে চাই, এখনই চাই। জাস্ট শাট আপ সুমাইয়া, সীমার বাইরে চলে যাচ্ছিস তুই। ভালোবাসার কোনো সীমা থাকে না বোকা ছেলে, আজ না হয় কাল তোকে তো আমার কাছে আসতেই হবে। রিয়াদ আর কোনো উপায় না দেখে মাঝখানে থাকা দুটো বালিশ তুলে নিয়ে তাদের দুজনের মধ্যে একটা দেয়ালের মতো করে রাখলো। এই দেয়ালের এ পাশে তুই, ও পাশে আমি। খবরদার এটা পার করার চেষ্টা করবি না, না হলে কিন্তু ফল খুব খারাপ হবে। বালিশে দেয়াল? সিরিয়াসলি রিয়াদ, তুই কি হিন্দি সিরিয়াল বেশি দেখিস নাকি? আরে বাবা, এই দেয়াল ভাঙতে আমার 1 সেকেন্ডও তা লাগবে না। আমি শেষবারের মতো বলছি সুমাইয়া, আমাকে শান্তিতে ঘুমাতে দে। আচ্ছা ঠিক আছে, ঘুমা, কিন্তু একটা কথা মনে রাখিস, এই দেয়ালটা আজ রাতে হয়তো আমাদের আলাদা রাখতে পারবে, কিন্তু সারা জীবনের জন্য নয়। আমি আর কোনো উত্তর না দিয়ে পাশ ফিরে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করে ঘুমানোর বান করতে লাগলাম, কিন্তু আমি জানি আজ রাতে আমার চোখে ঘুম আসবে না। বালিশের দেয়ালের ওপাশ থেকে আসা সোমাইয়ার শান্ত নিঃশ্বাসের শব্দ আর তার শরীরের মিষ্টি ঘ্রাণ আমার সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে রেখেছে। এই রাতের উত্তাপ আর খুনসুটি আমাদের সম্পর্ক কোন দিকে মোড় নেবে তা সময়ই বলে দেবে। কিন্তু একটা জিনিস স্পষ্ট, এই যুদ্ধটা সবে শুরু হলো। ভোরের আলো জানালা ভেদ করে চোখে পড়তেই রিয়াদের ঘুম ভেঙে গেল। যদিও এটাকে ঠিক ঘুম বলা চলে না, সারা রাত সে এক প্রকার জেগেই ছিল। সর্বনাশ, এত সকাল সকাল ওই মেয়ে কোথায় গেল? ঘড়িতে সকাল 7টা বাজে। তার বাবা মা নিশ্চয়ই এতক্ষণে উঠে পড়েছেন। গত রাতের তাণ্ডবের একটা ব্যাখ্যা তার পেতেই হবে। ফ্রেশ হয়ে ঘর থেকে বের হতেই তার নাকে এলো গরম গরম পরোটা আর ডিম ভাজার সুগন্ধ। ড্রয়িং রুম পেরিয়ে ডাইনিং টেবিলের দিকে তাকাতেই সে দ্বিতীয়বারের মতো শক খেল। টেবিলের চেয়ারে তার বাবা মকবুল সাহেব পেপার পড়ছেন, আর মা রাহিলা বেগম প্লেটে নাস্তা সাজাচ্ছেন। আর তাদের মাঝখানে বসে হাসি মুখে গল্প করছে সুমাইয়া। তার পরনে একটা সাধারণ সালোয়ার কামিজ, ভেজা চুলগুলো পিঠের উপর ছাড়া। তাকে দেখে বোঝার উপায় নেই যে গত রাতে সে একটা ছোটোখাটো ঝড় বইয়ে দিয়েছে। রাহিলা বেগম বলেন, আরে রিয়াদ, উঠে পড়েছিস? আয় বাবা আয়, দেখ সোমাইয়া তোর জন্য তোর পছন্দের আলু ভাজি করেছে। আমি হতভম্ব হয়ে মায়ের দিকে তাকালাম। মা এমন স্বাভাবিকভাবে কথা বলছেন যেন সুমাইয়ের এভাবে বাড়িতে রাতারাতি উদয় হওয়াটা কোনো ঘটনাই নয়। আমি চেয়ার টেনে বসতে বসতে বললাম, আম্মু, আমার তোমার সাথে কিছু কথা ছিল। কি কথা রে বাবা? আগের নাস্তাটা তো করে নে। দেখ মেয়েটা কত ভোরে উঠে তোর জন্য সব তৈরি করেছে। খালা,
আমি আর এমন কি করেছি? রিয়াদের জন্য এইটুকু তো আমি করতেই পারি, তাই না? তা মা সুমাইয়া, এত রাতে হুট করে চলে এলি যে? তোর আব্বু আম্মু কিছু বলেনি? কি বলবো খালুজান, আসলে কাল রাতে আমাদের বাসায় পানির ট্যাঙ্কের মেইন পাইপটা না ফেটে গেছে। সারা বাড়িতে এক ফোঁটা পানি নেই। আব্বু তো বিশ্রীকে ফোন করতে করতে হয়রান। বলল সকালের আগে নাকি কিছুই করা যাবে না, এখন পানি ছাড়া কি আর থাকা যায়? তাই তো আব্বুই বলল, যা তোর খালার বাসায় চলে যা, ওখানে রিয়াদ আছে, তোর কোনো অসুবিধা হবে না। রিয়াদ প্রায় বিষম খাচ্ছিল। এত সুন্দর গোছানো একটা মিথ্যা সে জীবনেও শোনেনি। পানির ট্যাঙ্ক ফেটে গেছে? সিরিয়াসলি? পানির ট্যাঙ্ক ফেটে গেছে? আমাদের বাসা তো তোদের পাশের গুলিতেই। কই, আমাদের তো কোনো সমস্যা হলো না। আরে আমাদের বাড়ির লাইনটা তো অন্য, পুরনো লাইন, তাই হয়তো ফেটে গেছে। তোর তো নতুন বিল্ডিংয়ে থাকিস তোরা। আহ, বেচারি, কত কষ্ট করি না মেয়েটা এসেছে। ভালোই করেছিস মা। নিজের বাড়ি থাকতে হোটেলে কেন যাবি? আর রিয়াদের ঘর তো তোরই ঘর। আম্মু, ও আমার ঘরে ঘুমিয়েছে, তুমি কিছু বলনি? সে কি রে, তুই ওকে গেস্ট রুমে থাকতে দিসনি? সি 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 রিয়াদ, মেয়েটাই এত বিপদে পড়ে তোর কাছে এলো আর তুই ওকে একটু আশ্রয় দিতে পারলি না? সোমাইয়া তো ঠিকই করেছে, তোর ঘরেই তো ওর থাকার কথা। না না খালা, ওর কোনো দোষ নেই। ও তো আমাকে গেস্ট রুমে যেতেই বলেছিল, আমিই যাইনি। আসলে ছোটবেলায় সাথে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, তাই অন্য ঘরে আমার ঘুম আসে না। তাছাড়া রাতে আমার একা থাকতে খুব ভয় করে। রিয়াদ মনে মনে বলল, হ্যাঁ, ভয় করে যে মেয়ে ভয় করে যে মেয়ে আস্ত একটা ছেলেকে গায়ের জোরে বিছানায় ফেলে দিতে পারে, তার আবার ভয়। ভয় পাওয়ারই কথা। একা একটা মেয়ে। রিয়াদ, এখন থেকে সুমাইয়া তোর সাথেই থাকবে। ওর সব দায়িত্ব তোর। ওর যেন কোনো রকম অসুবিধে না হয়। সোমাইয়ার মতো মেয়ে হয় না। দেখ, সে তোর কতটা খেয়াল রাখে। তুই তো সারাদিন বাইরে বাইরে ঘুরিস, নিজের শরীরের দিকে তো কোনো নজরই দিস না। এখন থেকে সোমাইয়া তোর সব খেয়াল রাখবে। আম্মু, আমার খেয়াল রাখার জন্য আমার কাউকেই লাগবে না, আমি একাই ঠিক আছি। কিভাবে ঠিক আছিস সেটা তো আমি গত রাতেই দেখেছি। একটা চাদরের জন্য বেচারা সোফায় গিয়ে কাঁদছিল। আমি না থাকলে তো আজ সকালেই দেখতাম বরফ হয়ে জমে আছে। এই কথা শুনে রাহেলা বেগম আর মকবুল সাহেব দুজনেই এমনভাবে হাসলেন যেন তারা সব কিছু জানেন এবং উপভোগ করছেন। রিয়াদ লজ্জায় আর অপমানে লাল হয়ে গেল। শোন রিয়াদ, তোর সাথে আমার পরে কথা আছে। তোর আর সুমাইয়ার বিয়ের ব্যাপারে তোর খালা খালুর সাথে আমাদের কথা প্রায় ফাইনাল। আমরা ভাবছি আগামী মাসেই একটা দিন তারিখ ঠিক করে ফেলবো। কি বিয়ে? তোমরা আমার সাথে একবার কথা বলারও প্রয়োজন মনে করনি? এটা আমার জীবন, আর আমার জীবনের সিদ্ধান্ত অন্য কেউ নেবে, এটা আমি মানতে পারবো না। আস্তে কথা বল রিয়াদ, আমরা তোর ভালোর জন্যই সব করছি। সোমাইয়ার সে ভালো বউ তুই কোথায় পাবি? রূপে গুণে কোনো দিকই ওর কমতি নেই। আহ খালা, তোমরা ওকে বকছো কেন? ও হয়তো এখনো প্রস্তুত নয়। ঠিক আছে রিয়াদ, তোর যদি সময় লাগে তুই সময় নে, আমি অপেক্ষা করতে রাজি আছি। সুমাইয়ার এই মহানুভবতা রিয়াদের রাগকে আরও উস্কে দিল। সে দেখছে কিভাবে সুমাইয়া তার বাবা মায়ের সামনে একজন আদর্শ লক্ষ্মী মেয়ের অভিনয় করে তাদের মন জয় করে নিয়েছে। তোর এই নাটক বন্ধ কর। আমি জানি এই সব কিছুর পেছনে তোরই হাত আছে, তুই সবাইকে করেছিস। রিয়াদ, মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ভদ্রতাটুকুও ভুলে গেছিস? নিজের ঘরে যা, আমি তোর সাথে পরে কথা বলছি। বাবার ধমক খেয়ে রিয়াদ আর কোনো কথা বাড়ালো না। রাগে গজরাতে গজরাতে সে নিজের ঘরের দিকে চলে গেল। সে বুঝতে পারছিল এই লড়াই এসে একা, আর তার প্রতিপক্ষ অনেক শক্তিশালী, কারণ তাদের দলে তার নিজের পরিবারই রয়েছে। রিয়াদ চলে যাওয়ার পর রাহিলা বেগম সুমাইয়ার মাথায় হাত বুলিয়ে দিলেন। তুই ওর কথায় কিছু মনে করিস না মা, ও একটু অভিমানী। কদিন গেলেই সব ঠিক হয়ে যাবে। আমি কিছুই মনে করিনি খালা, আমি তো ওকে চিনি। ওর রাগটাকেই তো আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তোমরা চিন্তা করো না, ওকে সামলানোর দায়িত্ব আমার। সুমাইয়ের আত্মবিশ্বাসী হাসিটাই বলে দিচ্ছিল সে তার পরিকল্পনা মতো ঠিক পথে এগোচ্ছে। পরিবারের এই নীরব সমর্থন তার গুটিগিরি আর অধিকার বোধকে যেন একটা অফিসিয়াল লাইসেন্স দিয়ে দিয়েছে।
এখন আমাকে জয় করার পথে তার আর কোনো বাধাই রইল না। দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই গত রাতের ঘটনা নিয়ে। আপনারা হয়তো ভাবতে পারেন যে অবিবাহিত একটা ছেলে ও মেয়ে এক বিছানায় শোয়াটা কেমন দেখা যায়। আসলে ছোটবেলাতেও আমরা একসাথে থাকতাম, এটা গল্প, অতএব গল্পের চোখে দেখবেন, বাস্তব নয়। ধানমন্ডির সেই ভয়ালো রাতের পর প্রায় সপ্তাহখানেক কেটে গেছে। রিয়াদের জীবনটা এখন আর তার নিজের নেই। তার রুটিনের প্রতিটা সেকেন্ড এখন সোমাইয়া কেন্দ্রিক। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত সব কিছুতেই সোমাইয়ার অদৃশ্য এবং কখনো কখনো খুবই দৃশ্যমান নিয়ন্ত্রণ। সোমাইয়া এখানেও থাকে, আবার তার নিজের বাড়িতেও থাকে। আজ সকালে বাসা থেকে বের হওয়ার সময়ও এক প্রস্ত নাটক হয়ে গেছে। রিয়াদের পরা নীল শার্টটা নাকি সুমাইয়ার পছন্দ হয়নি, তাই সে জোর করে সেটা বদলিয়ে একটা কালো টি শার্ট পরিয়েছে। কারণ কালো রঙে নাকি রিয়াদকে বেশি কিলার লাগে। নর্থ সাউথ ইউনিভার্সিটির সুবিশাল ক্যাম্পাস। দুপুরের কড়া রোদ এড়িয়ে ক্যাফেটেরিয়ার বাহিরের চত্বরে একটা বড় গাছের ছায়ায় বসে আড্ডা দিয়েছে রিয়াদ আর রিয়াদের বন্ধু আকাশ আর সাকিব। টেবিলে ছড়িয়ে আছে কয়েকটা খালি কোকের বোতল আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্লেট। আকাশ বলল, কিরে দোস্ত, তোর চেহারা দেখে তো মনে হচ্ছে তোর উপর দিয়ে টর্নেডো বয়ে গেছে। ভাবি কি তোকে একদমই ঘুমোতে দেয় না নাকি? ওই ফাজলামে করবি না তো। আর ভাবি ভাবি করছিস কাকে? এখনো বিয়ে হয়নি, এর মধ্যে ভাবি ডাকা শুরু করে দিয়েছিস? আরে আজব কাল, বিয়ে তো তোকে করতে হবে। সোমাইয়া আপু যেই লেভেলের ডেডিকেটেড, তাতে তো মনে হচ্ছে তোকে কিডন্যাপ করে নিয়ে গিয়েও বিয়ে করে ফেলবে। তোর তো বরং খুশি হওয়া উচিত। খুশি? আমার জীবনটা হেল হয়ে গেছে আর তুই বলছিস খুশি হতে? তোরা কেউ বুঝতে পারছিস না আমার অবস্থা। মেয়েটা একটা সাইকো, প্রতিটা বিষয়ে তার কন্ট্রোল চাই। জানিস গত এক সপ্তাহে আমার সাথে ঠিক কী ঘটে গেছে? আমার ফোনে ওয়ালপেপার বদলে সে তার নিজের ছবি সেট করে দিয়েছে, ফেসবুকের পাসওয়ার্ড জেনে নিয়ে সমস্ত মেয়েদের আনফ্রেন্ড করার হুমকি দিয়েছে, আর রোজ রাতে বালিশের দেয়াল টপকে আমার পাশে এসে শোয়ার চেষ্টা করে। আমি আমাদের গেস্ট রুমে ঘুমাই। সিরিয়াসলি দোস্ত, তোর ফোন চেক করে পাসওয়ার্ডও নিয়ে নিয়েছে? হ্যাঁ, বলে কি না সম্পর্কে কোনো প্রাইভেসি থাকতে নেই জান। আমার জানটা তো এখন খাঁচায় বন্দি পাখির মতো ছটপট করছে। দোস্ত, এটাকে অত্যাচার বলে না, এটাকে বলে প্যাশনেট লাভ। সুমাইয়া আপু তোকে কতটা ভালোবাসে ভেবে দেখ। তোর জন্য সে পুরো দুনিয়ার সাথে লড়তে রাজি। ঠিকই তো দোস্ত, তোর তো কপাল খুলে গেছে। এমন হট মেয়ে তোকে জোর করে বিয়ে করতে চাইছে আর তুই পালাচ্ছিস। সোমায়া আপু তো শুধু আমাদের ভার্সিটির না, আশেপাশের কয়েকটা ভার্সিটির ছেলেদেরও ক্রাশ। কত সিনিয়র ভাইরা তার জন্য ঘুরঘুর করে, আর সে কিনা তোকে ছাড়া কিছু বোঝেই না। আরে ভাই, তোরা শুধু উপরের চাকচিক্যটাই দেখছিস, ভেতরের আগুনটা তো আমি টের পাচ্ছি। এই হট আর বোল্ড মেয়েটার অতিরিক্ত অধিকারবোধ আর জোর খাটানো আমার দম বন্ধ করে দিচ্ছে। ভালোবাসা মানে তো স্পেস দেওয়া, তাই না? ও তো আমার নিঃশ্বাস নেওয়ার জায়গাটুকুও কেড়ে নিতে চাইছে। হতে পারে, কিন্তু এটাও সত্যি যে সুমাইয়া আপু পাগল শুধু তোর জন্য। ব্যাপারটা কি বলতো? তোদের মধ্যে কি ছোটবেলায় অন্য কোনো কাহিনী ছিল নাকি? আরে না, ওইসব ফালতু সেন্টিমেন্ট, খালাতো ভাই বোন একসাথে বড় হয়েছি, এইটুকুই। আমি তো ওকে সবসময় বড় বোনের মতোই দেখেছি, কিন্তু ও যে আমার ব্যাপারে মনে মনে এমন ভয়ঙ্কর প্ল্যান করে রেখেছে তা কে জানতো? বন্ধুদের এই ধরনের রসিকতায় রিয়াদ আরও বেশি অস্বস্তিতে পড়ে গেল। সে বুঝতে পারল তার বন্ধুরা বিষয়টাকে হালকাভাবে নিয়েছে। তার ভিতরে যন্ত্রণাটা কেউ বুঝতেই চাইছে না। বাদ দে তো এসব। ভার্সিটির আসন্ন ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে কি ভাবলি? আমাদের ডিপার্টমেন্টের টিম তো এবার বেশ স্ট্রং। প্র্যাকটিস কবে থেকে শুরু করবে? হ্যাঁ, টিম ভালো, কিন্তু ক্যাপ্টেন তো তুই। তুই তো কোনো খবর নিচ্ছিস না। তোর পার্সোনাল কোচের ট্রেনিং থেকে সময় পেলে তো টিমের কথা ভাববে। ঠিক তখনই যেন আকাশেরই কথা সত্যি প্রমাণ করার জন্য ক্যাম্পাসের গেট দিয়ে রাজকীয় ভঙ্গিতে প্রবেশ করলো সুমাইয়া। তার পরনে ছিল একটা হালকা আকাশি রঙের জর্জেট শাড়ি, খোলা চুলগুলো ফুরফুরে বাতাসে উড়ছে। শাড়ির আঁচলটাও যেন তার ইশারায় উড়ছে। কপালে ছোট একটা কালো টিপ আর ঠোঁটে হালকা লিপস্টিক। ভার্সিটির করিডোর দিয়ে হেঁটে আসা প্রায় সব ছেলের চোখ তখন তার দিকে। ওই দেখ, ভাবি এসে গেছে। আজকের অ্যাটায়ারে তো একদম আগুন লাগিয়ে দিয়েছে। রিয়াদের বুকের ভিতরটা ধক করে উঠল। সোমাইয়া এখানে কেন? সে তো কোনো কিছু বলে আসেনি।
সুমাইয়া ভিড়ের মধ্যে একবার চোখ বুলিয়ে রিয়াদের টেবিলটা খুঁজে বের করে ফেলল। তারপর ঠোঁটের কোণে সেই পরিচিত বিজয়ের হাসি ফুটিয়ে সে এগিয়ে আসতে লাগলো। সোজা রিয়াদের টেবিলে এসে তার পাশে রাখা খালি চেয়ারটায় বসে পড়ল। কিরে, আমাকে ছাড়া একাই আড্ডা হচ্ছে? এটা কিন্তু খুব অন্যায়। কথাটা বলে সে কোনো ভূমিকা না করেই রিয়াদের প্লেট থেকে একটা ফ্রেঞ্চ ফ্রাই তুলে নিয়ে সসে ডুবিয়ে মুখে পুরল। তার আচরণ এতটাই স্বাভাবিক আর আত্মবিশ্বাসী যে আকাশ আর সাকিব মুগ্ধ চোখে তাকিয়ে আছে। তুই এখানে? তোর তো আজ ক্লাস ছিল না। আমার বরের খোঁজ রাখতে কি আমার ক্লাসের রুটিন দেখতে হবে নাকি? মন চাইলেও তাই চলে এলাম। আকাশ, তোমাদের আড্ডার 12টা বাজিয়ে দিলাম না তো? আরে না না ভাবি, আপনি আসাতে তো আড্ডা আরও জমে গেল। ওকে ভাবি ডাকছিস কেন তুই? ডাকতেই পারি, ও তো জানে আমরা খুব শীঘ্রই বিয়ে করতে চলেছি, তাই না আকাশ? আকাশ আর সাকিব কি বলবে বুঝতে না পেরে শুধু মাথা নাড়ল। রিয়াদ অসহায় বোধ করল। ঠিক তখনই তাদের টেবিলের দিকে এগিয়ে এলো রিয়াদের ক্লাসমেট নীলা। হাতে তার কয়েকটা নোটসের শিট। নীলা রিয়াদের ডিপার্টমেন্টের সবচেয়ে মেধাবী আর শান্তশিষ্ট মেয়েদের একজন। এক্সকিউজ মি রিয়াদ, তোমার সাথে কিছু কথা ছিল। আরে নীলা, বসো। হ্যাঁ বলো, কি বলবে? না, বসবো না। আসলে আগামী সপ্তাহের প্রজেক্টের জন্য প্রফেসর যে টপিকটা দিয়েছেন সেটা কয়েকটা পয়েন্ট আমি ঠিক বুঝতে পারছি না। তোমার নোটসগুলো যদি একটু দেখতে দিতা। রিয়াদ আর নীলার এই স্বাভাবিক কথোপকথনের আর নীলার মুখের হাসিটা সম্ভবত সুমাইয়ার সহ্য হলো না। সে এতক্ষণ চুপ করে তীক্ষ্ণ চোখে নীলাকে জরিপ করছিল। নীলার কথা শেষ হতেই সে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। সুমাইয়া এমনভাবে নীলার পথ আগলে দাঁড়ালো যেন সে এক দুর্গ রক্ষা করছে। তার চোখে মুখে আর সেই মিষ্টি হাসিটা নেই। সেখানে ফুটে উঠেছে শীতল হিংস্রতা। নোটস চাই? সেটা লাইব্রেরিতে গিয়ে খোঁজ করতে পারো, কিংবা অন্য কারো কাছে। আমার হবু বরের সাথে এত হেসে হেসে গায়ে পড়ে কথা বলার কি আছে? আমি তো শুধু নোটসের জন্য। যা বলার 10 হাত দূর থেকেই বলবে, ওর এত কাছে আসার কোনো দরকার নেই। আর নেক্সট টাইম ওর সাথে কথা বলার আগে আমার পারমিশন নিয়ে আসবে, বুঝেছো? নীলার চোখ ছলছল করে উঠল। এমন অপমান সে হয়তো জীবনেও হয়নি। সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে প্রায় দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। রিয়াদ এতক্ষণ যা দেখলো তাদের সে রাগে, অপমানে আর লজ্জায় পাথর হয়ে গেছে। তার নিজের ক্লাসমেটের সাথে তার বন্ধুদের সামনে সুমাইয়া এমন একটা দৃশ্য তৈরি করলো। হোয়াট ওয়াজ দ্যাট সুমাইয়া? হোয়াট দ্য হেল ওয়াজ দ্যাট? তোর মাথা কি পুরোপুরি গেছে? মাথা আমার একদম ঠিক আছে, কিন্তু ওই মেয়ের মতলব আমার ভালো লাগেনি। যেভাবে তোর দিকে তাকিয়ে হাসছিল, মনে হচ্ছিল যেন গিলে খাবে। ও আমার ক্লাসমেট। আমরা একটা গ্রুপ প্রেজেন্টেশন নিয়ে কথা বলছিলাম। তোর এই ধরনের নিম্নমানের চিন্তাভাবনা আসে কোথা থেকে? হ্যাঁ আপু, ও আসলে ভালো মেয়ে। তুই চুপ থাকো আকাশ, এটা আমাদের পার্সোনাল ম্যাটার। এরপর সে রিয়াদের দিকে ঘুরল। এগিয়ে এসে তার কানের কাছে মুখ নিয়ে এলো যেন শুধু সেই শুনতে পাই। তোর আশেপাশে কোনো মেয়েকে দেখলে আমার কিন্তু মাথা ঠিক থাকে না রিয়া, সেটা ক্লাসমেট হোক বা যেই হোক। তুই শুধু আমার, তোর উপরে আর কারোর ছায়া আমি পড়তে দেবো না, কথাটা মাথায় ঢুকিয়ে রাখিস। এই কথাগুলো বলে সুমাইয়া রিয়াদের হতবাক মুখের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। তারপর ভ্যানিটি ব্যাগ থেকে গাড়ি চাবি বের করে টেবিলে রাখলো। চল, তোকে আজ আমি ড্রাইভ করে বাসায় দিয়ে যাব। তোর বন্ধুদের আজকের মতো ছুটি। আমার আর কিছু বলার বা শক্তি ছিল না। আর এই আগ্রাসী পজিটিভ আচরণে আমি হতবাক এবং তীব্রভাবে ক্ষুব্ধ। বন্ধুদের সামনে আমার সম্মানটাকে যেভাবে ধুলে মিশিয়ে দেওয়া হলো তাতে আমার ভেতরটা চলে যাচ্ছিল। আমি কোনো কথা না বলে সুমাইয়ার পেছন পেছন পার্কিংয়ের দিকে হাঁটতে শুরু করলাম। বুঝতে পারলাম সুমাইয়ার এই গুটিগিরি শুধু ঘরের চার দেয়ালে সীমাবদ্ধ নয়, এটা এখন প্রকাশ্যে রূপ নিয়েছে। আর এই রণক্ষেত্রে আমাকে একাই লড়তে হবে। সুমাইয়ার চকচকে লাল রঙা গাড়িটা তখন বনানীর রাস্তা ধরে ছুটে চলেছে। গাড়ির ভিতরে এসি চলছে, কিন্তু রিয়াদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। স্টিয়ারিং হাতে বসে থাকা সুমাইয়ার মুখে কোনো তাপ উত্তাপ নেই, যেন ক্যাম্পাসে কিছুক্ষণ আগে কিছুই ঘটেনি, বরং সে গুনগুন করে গান গাইছে। রিয়াদের ভিতরটা তখন রাগে, অপমানে আর অসহায়ত্বে ফুটছে। ক্যাম্পাসের ঘটনাটা কিছুতেই মন থেকে সরাতে পারছে না সে। নীলা সেই ভয় পাওয়া ছলছল চোখে চেহারাটা বারবার তার চোখের সামনে ভাসছে। রিয়াদ গাড়ি জানালার দিকে তাকিয়ে থেকে চাপা গলায় বলল,
তুই এটা ঠিক করিসনি সুমাইয়া। কি ঠিক করিনি জান? আমার সাথে এভাবে কথা বলবি না, আর জানবিও না। তুই জানিস আজ কি করেছিস? আমার ক্লাসমেটের সামনে আমাকে কতটা ছোট করেছিস, তোর কোনো ধারণা আছে? ছোট করেছি? আমি তো তোকে প্রোটেক্ট করছিলাম। ওই মেয়েটা তোর উপরে লাইন মারছিল আর তুই বোকার মতো বুঝতেও পারছিলি না। লাইন মারছিল না, শি ইজ জাস্ট এ ফ্রেন্ড। আর যদি মেরেই থাকে তাতে তোর কি? সেটা সামলানোর জন্য আমিই যথেষ্ট। তোর আমার পার্সোনাল স্পেসে এভাবে গটিগিরি করার কোনো অধিকারই নেই। তোর পার্সোনাল স্পেস বলেই তো কিছু নেই রিয়া। তোর সব কিছুই আমার। তোর বন্ধুকে হবে কে হবে না সেটা আমি ঠিক করব, কারণ আমি জানি কোনটা তোর জন্য ভালো আর কোনটা খারাপ। স্টপ ইট, জাস্ট স্টপ। তুই আমার গার্জিয়ান নস, তুই একটা ডমিনেটিং পজিটিভ সাইকো। আমি তোর সাথে কোনো সম্পর্ক চাই না, বিয়ে তো অনেক দূরের কথা। রিয়াদের চিৎকারে সুমাইয়া চমকে উঠল। সে গাড়িটার রাস্তার একপাশে লাগিয়ে ব্রেক কষে থামালো, তারপর ইঞ্জিন বন্ধ করে দিয়ে পুরোপুরি রিয়াদের দিকে ঘুরল। তার চোখে মুখে এবার আর সে দুষ্টুমি বা জেদ নেই, সেখানে জমেছে রাজ্যের অভিমান আর কষ্ট। সাইকো, আমি তোর জন্য যা কিছু করছি সব কিছুকে তোর পাগলামি বলে মনে হচ্ছে? আমি তোকে কতটা ভালোবাসি সেটা তুই কোনোদিনও বুঝবি না রিয়াদ। এটা ভালোবাসা না সুমাইয়া, এটা অবসেশন। তুই আমাকে ভালোবাসিস না, আমাকে কন্ট্রোল করতে চাস, নিজের সম্পত্তি মনে করিস। হ্যাঁ করি, সম্পত্তি মনে করি, কারণ তুই আমার। ছোটবেলা থেকে আমি তোকে ছাড়া আর কাউকে নিয়ে ভাবিনি। তুই যখন ভার্সিটিতে প্রথম ভর্তি হলি অন্য মেয়েদের সাথে হেসে কথা বলতে আমার বুকের ভেতরটা জ্বলে যেত। আমি দিনের পর দিন অপেক্ষা করেছি তুই নিজে থেকে আমার কাছে আসবি, কিন্তু তুই তো এলি না, তাই আমাকেই আসতে হলো। সুমাইয়ার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। তার এই কান্না ভেজা অসহায় রূপটা রিয়াদ আগে কখনো দেখেনি। তার সব রাগ যেন এক মুহূর্তে জল হয়ে গেল, তার ভিতরটা মোচড় দিয়ে উঠল। দেখ, আমি তোকে কষ্ট দিতে চাইনি, কিন্তু তুই যা করছিস সেটাও তো ঠিক না। সম্পর্কের মধ্যে পারস্পরিক সম্মান আর বিশ্বাস থাকা দরকার। তুই তো আমাকে বিশ্বাসই করিস না। বিশ্বাস করি তো, নিজেকে যতটা বিশ্বাস করি তার চেয়েও বেশি করি, কিন্তু দুনিয়ার অন্য কোনো মেয়েকে আমি বিশ্বাস করি না। ওরা তোর কাছ থেকে তোকেই কেড়ে নিয়ে যেতে চাইবে। সুমাইয়া হঠাৎ করে রিয়াদের খুব কাছে চলে এলো, তার দুই হাত দিয়ে রিয়াদের মুখটা ধরল। আমাকে ছেড়ে যাবি না তো রিয়া? বল যাবি না? তুই ছাড়া আমি মরে যাব। তার এই আবেগ, এই আকুতি রিয়াদের ভিতরে সব প্রতিরোধকে ভেঙে গুড়িয়ে দিচ্ছিল। সে সুমাইয়ার চোখের দিকে তাকিয়ে রইল। কি বলবে সে? সে কি সত্যি এই মেয়েটাকে ঘৃণা করে? গাড়িটা যখন ধানমন্ডির বাড়ির সামনে এসে থামলো তখন দুজনের কেউই আর কোনো কথা বলল না, কিন্তু গাড়ির ভিতরে নীরবতাটা ছিল খুব ভারী। রিয়াদ নিজের ফ্ল্যাটে ঢুকে সোজা বেডরুমে চলে গেল, দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিয়ে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল। সিলিংয়ের দিকে তাকিয়ে আমার মনে হতে লাগলো আমার জীবনটাও এই বনবন করে ঘুরতে থাকা ফ্যানের মতোই, কোনো কিছু স্থির নয়, সব কিছু তোলগাল পাকিয়ে যাচ্ছে। একদিকে সময়ের এই পাগলামি, এই জোর খাটানো, ক্যাম্পাসের গুটিগিরি, এই সব কিছু আমার একদমই পছন্দ হচ্ছে না। আমি তো একটা শান্ত স্বাভাবিক সম্পর্ক চেয়েছিলাম, যেখানে দুজনের হাত ধরে হাঁটবো, কিন্তু কেউ কাউকে শিকল দিয়ে বাঁধবে না। আমি কি চাই আসলে? আমি কি সত্যিই চাই সুমাইয়া আমার জীবন থেকে চলে যাক? প্রশ্নটা মাথায় আসতেই তার বুকের ভিতরটা ফাঁকা হয়ে গেল। সে চোখ বন্ধ করলো, আর চোখ বন্ধ করতেই তার চোখের সামনে ভেসে উঠল অন্য এক সুমাইয়া ছবি। গত রাতে সেই দৃশ্য, রাতের আবছা আলোয় তার পরনে পাতলা নাইট গ্রাউন্ড, তার শরীরে আবেদময়ী বাঘ আর নিঃশ্বাসের শব্দ, তার শরীরে মিষ্টির ঘ্রাণ, তার কানের কাছে বলা সেই ফিসফিস কথা বলা। আমাকে আর কতদিন অপেক্ষা করাবি বলতো? ভাবতেই রিয়াদের পুরো শরীরে যেন বিদ্যুতের প্রবাহ খেলে গেল, তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। এটা সত্যি যে সুমাইয়ার বেপরোয়া ভালোবাসা, তার রূপের আগুন এবং তাকে পাওয়ার জন্য তার তীব্র আকাঙ্ক্ষা রিয়াদের ভিতরে এক অদ্ভুত আকর্ষণ তৈরি করে। সে যখন একা থাকে তখন সুমাইয়ার স্পর্শ, তার শরীরের উত্তাপ তাকে পাগল করে তোলে। আমি কি ওকে ভালোবেসে ফেলেছি, নাকি এটা শুধু ফিজিক্যাল অ্যাট্রাকশন? সে বুঝতে পারছিল না সে কি সুমাইয়াকে ভালোবাসে, নাকি তার এই দম বন্ধ করা আচরণকে ঘৃণা করে। তার মন বলছে এর থেকে পালানো দরকার, কিন্তু তার শরীর আর অবচেতন মন যেন সুমাইয়াকেই চাইছে। তার মন ও মস্তিষ্কের এই দ্বন্দ্বে সে ক্রমশ জর্জরিত হয়েছিল। আমি কি পারবো সুমাইয়ের এই বকেটে ভালোবাসাকে মেনে নিতে, এই ভালোবাসার আগুনে নিজেকে সঁপে দিতে, নাকি এর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করব?
একটা স্বাভাবিক শান্ত জীবনের খোঁজে। রিয়াদের মাথায় যখন হাজারো প্রশ্ন ঝড়, ঠিক তখনই তার বেডরুমের দরজায় মৃদু টোকা পড়ল। ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটার কণ্ঠস্বর তার চেনা। রিয়াদ, দরজাটা খোল। আমি তোর জন্য স্যুপ বানিয়ে এনেছি। তুই তো দুপুর থেকে কিছুই খাসনি। রিয়াদ কোনো উত্তর দিল না। সে বিছানায় শুয়ে রইল, যেন কিছুই শুনতে পায়নি। তার মন তখন এক কঠিন সিদ্ধান্ত নেওয়ার দোলাচলে দুলছে। রিয়াদ, আমার সাথে কথা বলবি না? ঠিক আছে, কথা বলিস না, অন্তত স্যুপটা খেয়ে নে, তোর শরীরটা খারাপ করবে তো। আমার খিদে নেই, তুই যা এখান থেকে, আমাকে একা থাকতে দে। তুই যদি দরজা না খুলিস আমি কিন্তু সারা রাত এখানেই দাঁড়িয়ে থাকবো, স্যুপের বাটি হাতে নিয়েই থাকবো, ঠান্ডায় জমে গেলেও নড়বো না। রিয়াদ জানে সুমাইয়া যা বলে তা করে দেখানোর ক্ষমতা রাখে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে অনিচ্ছার সত্ত্বেও বিছানা ছেড়ে উঠল। দরজাটা সামান্য ফাঁক করল সে, শুধু স্যুপের বাটিটা নেওয়ার জন্য। দে, এখন যা এখান থেকে। কিন্তু দরজা খোলার সাথে সাথে সুমাইয়া তার সমস্ত শক্তি দিয়ে দরজাটা ভিতর দিয়ে ঠেলে দিল এবং প্রায় জোর করেই ঘরের ভিতরে ঢুকে পড়ল। রিয়াদ অপ্রস্তুত থাকায় তাকে আটকাতে পারল না। কি সমস্যা তোর? আমি না বললাম আমাকে একা থাকতে দিতে? তোকে আর এক মুহূর্তের জন্য একা ছাড়া যাবে না। একা থাকলেই তুই রাজ্যের আজে বাজে চিন্তা মাথায় আনিস। চল আমার সাথে। কথাটি বলে সে স্যুপের বাটিটা টেবিলের উপর রেখে রিয়াদের হাতটা শক্ত করে ধরল। কোথায় কোথায় যাব আমি? আমার কোথায় যাওয়ার নেই, ছাড় আমার হাত। ছাদে চল, আজ তোর আর আমার শেষ বোঝাপড়া হবে। হয় তুই আজ আমাকে গ্রহণ করবি, না হয় আমি এই বাড়ি ছেড়েই চলে যাব। রোজ রোজ এই অপমান আর সহ্য হচ্ছে না। সুমাইয়ার কণ্ঠে এমন এক হতাশা ছিল যা রিয়াদকে স্পর্শ করল। সে তার বাধা দিল না। সুমাইয়ার পিছন পিছন সে সিঁড়ি বেয়ে ছাদে উঠে এলো। ছাদের দরজাটা খুলতেই ঝোড়ো বাতাসের এক ঝাপটা এসে তাদের দুজনকে ভিজিয়ে দিল। আকাশ ভেঙে তখন তুমুল বৃষ্টি নেমেছে। চারিপাশে সোডিয়াম লাইটের আলো বৃষ্টির ফোঁটার কারণে ঝাপসা দেখাচ্ছে। রিয়াদ ছাদের রেলিং ধরে একা দাঁড়িয়ে রইল। তার মনটা ভীষণ খারাপ। বৃষ্টির প্রতিটা ফোঁটা যেন তার ভিতরের ক্ষোভ আর অসহায়ত্বকে ধুয়ে দিতে চাইছে। সুমাইয়া নিঃশব্দে তার পাশে এসে দাঁড়ালো। তার পরনে ছিল অসাধারণ একটা সালোয়ার কামিজ, কিন্তু বৃষ্টির জলে ভিজে তার শরীরের সাথে লেপ্টে গেছে। ভেজা চুলে তাকে অপ্সরার মতো লাগছিল। কয়েক মুহূর্ত দুজনেই চুপচাপ বৃষ্টিতে ভিজতে লাগলো। রাগ করেছিস তাই না? রাগ করার অধিকারটুকু কি আমার আছে? সব কিছু তো তোর মর্জি মতোই চলে। আমি জানি আমি যা করেছি তা ঠিক নয়। ক্যাম্পাসে নীলার সাথে ওভাবে কথা বলাটা আমার উচিত হয়নি। আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কেন পারিসনি? কেন তুই বুঝিস না যে তোর এই পজিটিভনেস আমাকে শেষ করে দিচ্ছে? আমি বন্ধুদের কাছে মুখ দেখাতেও পারি না। আমার নিজের জীবন বলে আর কিছুই নেই। কারণ আমি ভয় পাই রিয়াদ। তোকে হারানোর ভয় আমাকে পাগল করে দেয়। তুই ছাড়া আমার যে আর কিছুই নেই, এটা তুই কেন বুঝিস না? সে এগিয়ে এসে রিয়াদের হাতটা নিজের দু হাতের মধ্যে তুলে নিল। তার ভেজা ঠান্ডা হাতের স্পর্শে রিয়াদের শরীর কেঁপে উঠল। আমি যে তোকে ছাড়া আর কিছুই ভাবতে পারি না রিয়াদ। ছোটবেলা থেকেই শুধু তোকেই ভালোবেসে এসেছি। মনে আছে তোর? একবার তুই সাইকেল থেকে পড়ে গিয়ে পায়ে খুব ব্যথা পেয়েছিলি। তুই কাঁদছিলি না, কিন্তু তোর চেয়ে বেশি কেঁদেছিলাম আমি। আমার নতুন ফ্রকের আঁচড় ছিঁড়ে তোর পায়ে বেঁধে দিয়েছিলাম। রিয়াদের মনে পড়ে গেল, আবছা আবছা মনে পড়ছে সেদিনের কথা। ঘটনাটা সে ভুলেই গিয়েছিল। সেটা তো ছোটবেলার কথা সুমাইয়া, তখন আমরা অবোধ ছিলাম। আমি অবোধ ছিলাম না। আমি সেই দিনই বুঝে গিয়েছিলাম তোর কষ্ট হলে আমার তার চেয়ে বেশি কষ্ট হয়। তোর জন্য আমার যে অনুভূতি, সেটা শুধু খালাতো বোনের ভালোবাসা নয় রিয়াদ, এটা তার চেয়ে অনেক বেশি, অনেক গভীর। আমাকে ফিরিয়ে দিস না প্লিজ। তার চোখের জল আর বৃষ্টির জল মিলেমিশে একাকার হয়ে গেল। কান্নার কারণে তার গলা ধরে আসছিল। আমি দুর্বল এবং বেগন রূপ আগে কখনো দেখিনি। যে মেয়েটা সবসময় দাপটে সাথে কথা বলে, যে গুটিগিরি করে নিজের অধিকার আদায় করে নেয়, সেই মেয়েটা আজ আমার সামনে ভেঙে পড়েছে। আমার সমস্ত রাগ, ক্ষোভ, বিরক্তি সব যেন এই মুষলধারার বৃষ্টির সাথে গলে জল হয়ে গেল। আমার মনে হলো সুমের ভালোবাসার ধরনটা হয়তো ভুল, কিন্তু ভালোবাসা তো মিথ্যে নয়। এই তীব্র বেপরোয়া ভালোবাসা পাওয়ার জন্য হয়তো ভাগ্য লাগে। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। এক ঝটকায় সুমাইয়াকে নিজের বাহুডোরে জড়িয়ে নিল। সুমাইয়াও যেন এই মুহূর্তটারই অপেক্ষায় ছিল। সে রিয়াদের বুকে বুক লুকিয়ে শিশুর মতো কাঁদতে লাগলো। রিয়াদ সুমাইয়ার চুলে হাত বোলাতে বোলাতে আর্দ্র গলায় বলল,
থাকলি একটা। রিয়াদ আলতো করে সুমাইয়ার মুখটা তুলে ধরল। তার ভেজা মুখ, ভেজা চোখ, বৃষ্টির ফোঁটা লেগে থাকা ঠোঁট সব কিছু মিলেমিশে একাকার। রিয়াদ আর এক মুহূর্ত অপেক্ষা করল না, সে ঝুঁকে পড়ে সুমাইয়ার ঠোঁটে গভীর চুমু খেলো। প্রথম কয়েক মুহূর্ত সুমাইয়া যেন অবাক হয়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণেই সেও গভীরভাবে সাড়া দিতে লাগলো। এটা শুধু একটা চুম্বন ছিল না, এটা ছিল এতদিনের জমানো সব অভিমান, রাগ আর আর না বলা ভালোবাসার বহিঃপ্রকাশ। সেই রাতের বৃষ্টি আমাদের দুজনের সম্পর্কের সমস্ত বাধা, সমস্ত দ্বিধা এবং সমস্ত দ্বন্দ্বকে যেন এক নিমিষেই ধুয়ে নিয়ে গেল। আমি বুঝতে পারলাম আমি এই বখাটে মেয়েটার কাছ থেকে আর পালাতে পারবো না, কারণ আমি পালাতে চাইও না। আমার মন আর মস্তিষ্ক আজ এক হয়েছে। হয়তো একটু কষ্ট হবে, তবে মানিয়ে নিতে হবে। আজ রাতে শুধু আকাশ নয়, আমার মনও ভেঙে বৃষ্টি নেমেছিল, আর সেই বৃষ্টিতে ভিজে আমাদের দুজনের এক নতুন সম্পর্কের জন্ম হলো, যেটার নাম আমি দিতে চাই সিনিয়র গুন্ডি চাচাতো বোন যখন পো। ঢাকার আকাশ তখন অঝোর ধারায় কাঁদছে, আর সেই আকাশের নিচে 6 তলা বাড়ির ছাদে একে অপরকে জড়িয়ে ভিজছে দুটি মন, যারা এতদিনের দ্বন্দ্ব ভুলে আজ এক হয়েছে। রিয়াদের বাহুডোরে নিজেকে সঁপে দিয়ে সুমাইয়া যেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে। রিয়াদ সুমাইয়ার কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলে, আর যদি কখনো আমাকে না জানিয়ে আমার কোনো ক্লাসমেটের সাথে গটিগিরি করেছিস, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি তোকে ছেড়ে চলে যাব। যাবি? কোথায় যাবি তুই? তোর সব পাসপোর্ট ভিসা তো আমার কাছেই থাকবে, তোকে তো আমি দেশ ছাড়া হতে দেবই না। দেখলি, এখনও তোর সিনিয়রগিরি গেল না। আমি তোকে শর্ত দিয়েছি, আর তুই আমাকেই হুমকি দিচ্ছিস। হুমকি না, অধিকার। তোর উপরে শুধু আমার অধিকার। আচ্ছা শোন, একটা কথা বলি। বল। আমরা তো বিয়ে করছি, তাই না? এখন থেকে তুই আমাকে তুমি করে বলবি, কেমন? হঠাৎ তুমি কেন রে? তুই তোকে কি সমস্যা? সমস্যা আছে। বিয়ের পর মানুষের সামনে এই তুই কই যাস বা কি করিস তুই এসব বললে কেমন দেখায় বলতো? লোকে ভাববে আমরা ঝগড়া করেছি। বর বউয়ের মধ্যে একটা রোমান্টিক ভাব তো থাকা উচিত। তাই? তাহলে তো তোমাকেও আমাকে আপনি বা তুমি করে বলতে হবে ম্যাডাম। আপনি রাজি তো? সুমাইয়া রিয়াদের গালে আলতো চাপ দিয়ে বলে, আমি তোকে তুইই বলবো। তুই আমার ছোট, আমি তোর সিনিয়র। বরের সাথে একটু তুই তোকারি না করলে আর কিসের বউ আমি? তুই শুধু আমাকে তুমি বলবি, ব্যাস। হে খোদা, হে মেয়ে ডিটেক্টরশিপ থেকে আমার কোনো মুক্তি নেই। ঠিক আছে মহারানী, আপনার আদেশ শিরোধার্য। এখন চলুন, নিচে চলুন, ঠান্ডায় জমে গেলাম তো। সেই বৃষ্টি ভেজা রাতেই যেন তাদের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হলো। পরের দিন সকালে ড্রয়িং রুমে যা ঘটলো তা যেন কোনো সিনেমার দৃশ্যকেও হার মানায়। রিয়াদ আর সুমাইয়া হাত ধরে তখন ড্রয়িং রুমে ঢুকলো। তখন সোফায় দুই পরিবারের সবাই উপস্থিত। মকবুল সাহেব, রাহেলা বেগম, সুমাইয়ার বাবা সেলিম সাহেব এবং মা শাহানা বেগম। তাদের সবার মুখে গভীর উদ্বেগের ছাপ। শাহানা বেগম বলেন, এই তোরা এসেছিস? সারা রাত আমরা ভয়ে মরি, ফোনও ধরছিলি না। কোথায় ছিলি তোরা? তোমরা চিন্তা করো না, আমরা ঠিক আছি, আর আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। রিয়াদ সুমাইয়ার হাতের উপর হাত রাখলো। আমি সুমাইয়াকে বিয়ে করতে রাজি আছি। এই একটা বাক্য যেন পুরো ঘরের পরিবেশ পাল্টে দিল। সবার মুখেই উদ্বেগ নিমেষেই উধাও হয়ে গেল। সেখানে ফুটে উঠল রাজ্যের আনন্দ। রাহেলা বেগম আর শাহানা বেগম তো খুশিতে একে অপরকে জড়িয়ে ধরলেন। সুবুদ্ধি যে হয়েছে এটাই অনেক। আমরা তো দিন তারিখ নিয়ে কথা বলার জন্যই এসেছিলাম। তাহলে আর দেরি কেন? সামনে শুক্রবারই একটা সেরে ফেলি, কি বলেন ভাই সাহেব? আর মাসখানেকের মধ্যে অনুষ্ঠান। এরপর সব কিছু যেন রকেটের গতিতে এগোতে লাগলো। দু পরিবারের বিয়ের উৎসব শুরু হয়ে গেল, আর এই উৎসবের কেন্দ্রবিন্দুতে থাকা রিয়াদ আর সুমাইয়ার খুনসুটিও যেন পাল্লা দিয়ে বেড়ে চলল। স্থান বসুন্ধরা সিটির লেভেল ফ্লোরে, লুবনানের শোরুম। বিয়ের শেরওয়ানিতে কিনতে এসেছে রিয়াদ, সাথে তার জাজ অর্থাৎ সুমাইয়া। সেলসম্যান বলেন, স্যার, এই গোল্ডেন কারচুপির কাজ করা শেরওয়ানিটা দেখুন, আপনার গায়ের রঙে দারুণ মানাবে। সুন্দর, কিন্তু আমার মনে হয় এই পেস্ট কালারটা বেশি ভালো লাগবে। কি বলিস? সরি, কি বলো তুমি? এই রংটা একদম ফ্যাকাশে।
তোকে পড়লে মনে হবে রোগী হাসপাতাল থেকে পালিয়েছে। আমার লেহেঙ্গার রং টকটকে মেরুন, তার সাথে গোল্ডেন বা ব্ল্যাক ছাড়া কিছুই মানাবে না। কেন মানাবে না? কন্ট্রাস্ট বলেও তো একটা জিনিস আছে। আমি মেরুনের সাথে পেস্ট কালারই পরবো, দেখবে একদম ইউনিক লাগবে। রিয়াদ ইচ্ছে করেই সুমাইয়াকে রাগানোর জন্য বেমানান রঙগুলো বাজতে লাগলো। সে একটা উজ্জ্বল সবুজ রঙের শেরওয়ানি তুলে নিল। এই যে, এটা কেমন? একদম টিয়াপাতির মতো লাগবে আমাকে। তুমি হবে লাল টুকটুকে বউ আর আমি সবুজ টিয়া। দারুণ জুটি, তাই না? রিয়াদ, ফাজলামি করিস আমার সাথে? আরে তুমি করে বলতে বলেছিলে না? ফাজলামি করছো কেন তুমি? সুমাইয়া ধৈর্যের বাঁধ যেন ভেঙে গেল। সে রিয়াদের পিছনে গিয়ে শোরুমের সব মানুষের সামনেই তার কানটা খামচে ধরল। বেশি পাকা হয়েছিস তাই না? বিয়ের আগেই আমার কথা অমান্য করা হচ্ছে। চুপচাপ ওই কালো শেরওয়ানিটা ট্রাই কর, না হলে কান টেনে ছেড়ে ফেলবো। আউচ, লাগছে তো। আচ্ছা বাবা, ঠিক আছে, তোমার পছন্দই ফাইনাল। কিন্তু বিয়ের পর আমার সব শার্ট প্যান্ট কিন্তু আমি আমার পছন্দই কিনবো। সেটা পরেও দেখা যাবে। বলেই সে সেলসম্যানকে ইশারা করলো কালো শেরওয়ানিটা প্যাক করার জন্য। পরের গন্তব্য আমিন জুয়েলার্স। এবার সুমাইয়ার পালা। তার জন্য গহনা কেনা হবে। রিয়াদ একটা হালকা ডিজাইনের ছিমছাম ডায়মন্ডের নেকলেস তুলে নিয়ে সুমাইয়ার গলায় পরিয়ে দিল। ওয়াও, তোমাকে তো দারুণ লাগছে। সিম্পলের মধ্যে কি সুন্দর, এইটাই নিয়ে নাও। এটা কোনো নেকলেস হলো? হ্যাঁ, মনে হচ্ছে যেন গলার চিকন সুতা পেঁচিয়ে রেখেছি। আমার এটা একদম পছন্দ হয়নি। সে শোকেসের দিকে আঙুল তুলে সবচেয়ে ভারী জমকালো একটা সোনার সীতাহার দেখিয়ে বলল, আমি ওইটা পরবো। ওটা তো মনে হচ্ছে রানীরা যুদ্ধের সময় বর্ম হিসেবে পড়তো। ওটা পরে তুমি হাঁটতে পারবে তো? ঘাড় ব্যথা হয়ে যাবে তো। পারবো, আমার বর এত হ্যান্ডসাম, তার বউকে তো রানীর মতো লাগতেই হবে। সবাই যেন দেখে বলে, ওয়াও কি দারুণ জুটি। প্লিজ রিয়াদ, আমার জন্য এটুকু করবি না? সুমাইয়ার এই আদুরে আবদারের সামনে রিয়াদের আর কোনো যুক্তিই টিকল না। তাদের এই মিষ্টি ঝগড়া আর খুনসুটি দেখে দোকানের ম্যানেজার থেকে শুরু করে অন্য ক্রেতারাও মুচকি হাসছিল। তারা বুঝতে পারছিল এই জুটির ভালোবাসার ধরনটাই হয়তো এমন, একটু টক একটু ঝাল, কিন্তু পুরোটাই মিষ্টি। রিয়াদ ম্যানেজারকে উদ্দেশ্য করে বলে, ঠিক আছে ভাই, ওই বর্মটাই প্যাক করে দিন। কেনাকাটা শেষে ফুড কোর্টে খেতে বসেও আমাদের খুনসুটি থামলো না। আমার প্লেট থেকে চিকেন ফ্রাই তুলতে নিয়ে বা সোমাইয়ের কোকের বোতলে চুমুক দেওয়া নিয়ে আমাদের যে ছোটো ছোটো ঝগড়া, তাতে ফুটে উঠেছিল আমাদের গভীর ভালোবাসা। আমি বুঝতে পারছিলাম সোমাইয়ের এই ডমিনেটিং স্বভাবটা হয়তো কখনোই যাবে না, কিন্তু এই স্বভাবের আড়ালে লুকিয়ে থাকা নিখাত ভালোবাসাটাকেই আমি আপন করে নেব। বিয়ের আগের রাত। দুই বাড়িতেই তখন উৎসবের আমেজ। আত্মীয় স্বজনে ঘর গমগম করছে। রিয়াদের বাড়িতে চলছে হলুদের ঘরোয়া আয়োজন, আর সুমাইয়ার বাড়িতে মেহেদি উৎসব। চারিদিকে গানের শব্দ, হাসি ঠাট্টার ব্যস্ততা। সুমাইয়া বসার ঘরের মাঝখানে বসে আছে। তার দু হাতে তখন মেহেদি লাগানো হয়েছে। পরনে হলুদ শাড়ি, মুখে কাঁচা হলুদের আভা, কিন্তু তার মনটা পড়ে আছে অন্য কোথাও। সকাল থেকে রিয়াদের সাথে তার একবারও কথা হয়নি। বাড়ির বড়রা বলে দিয়েছে বিয়ের আগে বরকনে দেখা করা বা কথা বলা নিষেধ। কিসব পুরনো নিয়ম! যে ছেলেটার সাথে কাল থেকে সারা জীবন থাকবো, তার সাথেই আজ কথা বলা বারো। সেটা কি করছে কে জানে, ঠিকমতো খেয়েছে তো? ঠিক তখনই তার হাতে থাকা ফোনটা হালকা ভাইব্রেট করে উঠল। সে আর চোখে দেখল স্ক্রিনে ভেসে উঠেছে মাই ডিরেক্টর হাজব্যান্ড নামটি। এটা সে নিজেই রিয়াদের নাম্বার সেভ করেছিল। তার হার্টবিট বেড়ে গেল। সে আশেপাশে তাকিয়ে দেখল সবাই নাচ গানে ব্যস্ত। মেহেদি রাঙা হাতে ফোন ধরা কঠিন, তাই সে কোনোই দিয়ে কোনো মতে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরল। হ্যালো, তুই ফোন করেছিস? ধরা পড়লে তো সর্বনাশ হয়ে যাবে। আগে তুমি করে বলো, তারপর কথা বলবো। আচ্ছা বাবা, তুমি এখন বলো কেন ফোন করেছো? সবাই জানতে পারলে কিন্তু খবর আছে। একটা জরুরি দরকার ছিল। তুমি কি একবার ছাদে আসতে পারবে 5 মিনিটের জন্য প্লিজ? ছাদে? এখন কিভাবে যাব? সারা বাড়ি ভর্তি লোক, মা তো আমাকে চোখের আড়ালি করছে না। চেষ্টা তো করে দেখো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। খুব জরুরি, না আসলে আমি কিন্তু খুব কষ্ট পাবো। রিয়াদের গলার স্বরে এমন একটা আকুতি ছিল যা সুমাইয়া উপেক্ষা করতে পারল না। সে ফোনটা কেটে দিয়ে উপায় খুঁজতে লাগলো। কাছে থাকা এক কাজিনকে উদ্দেশ্য করে বলল, শোন রিকি, আমার না একটু ওয়াশরুমে যাওয়া দরকার। মা জিজ্ঞেস করলে বলিস তো।
এই অজুহাতে সে উঠে দাঁড়ালো এবং বাড়ির পিছনের দরজা দিয়ে বেরিয়ে রিয়াদের গলিতে ঢুকে তাদের পিছনে সিঁড়ি দিয়ে নিঃশব্দে ছাদে চলে গেল। ছাদের দরজাটা খুলতেই সে পুরোপুরি চমকে গেল। যে ছাদটা সব সময় অবহেলায় পড়ে থাকে সেই ছাদটাকে আর চেনাই যাচ্ছে না। পুরো ছাদটা জুড়ে টুনি লাইটের নরম আলোয় সাজানো, রেলিং জুড়ে জড়ানো রয়েছে রজনীগন্ধার মালা, মাঝখানে রাখা একটা ছোট কফি টেবিল সাদা চাদরে ঢাকা, তার উপর রাখা দুটো মোমবাতি, একটা চকলেট কেক। আর সেই টেবিলের পাশে দাঁড়িয়ে আছে রিয়াদ, তার পরনে একটা সাদা পাঞ্জাবি, চুলগুলো সামান্য এলোমেলো, তার মুখে সেই পরিচিত হাসি যা দেখার জন্য সুমাইয়া সকাল থেকে অপেক্ষা করছিল। রিয়াদ, এই এই সব কিছু মানে তুমি করেছো? কখন করলে? তোমার কাজিনদের মেসেজ করে দুপুরের সব ব্যবস্থা করে রেখেছি। সারপ্রাইজটা কেমন লাগলো মহারানী? সারপ্রাইজ? এটাকে সারপ্রাইজ বলে না, এটাকে বলে শক। আমি তো ভাবতেই পারিনি তুমি এত রোম্যান্টিকও হতে পারো। তোমার মতো একজন সিনিয়র বকাটে বৌজার কপালে জোটে, তাকে তো একটু রোমান্টিক হতেই হয়, নইলে তো সে কানমলে জীবন তেজপাতা বানিয়ে দেবে। রিয়াদ তাকে আলতো করে টেবিলের সামনে নিয়ে গেল। তারপর যা করলো তার জন্য সুমাইয়া মোটেও প্রস্তুত ছিল না। রিয়াদ পকেট থেকে একটা টকটকে লাল গোলাপ বের করে সুমাইয়ার সামনে হাঁটু গেড়ে বসলো। তার চোখে মুখে কোনো দুষ্টুমি নেই। সুমাইয়ার চোখের দিকে সরাসরি তাকিয়ে নরম গলায় বলে, আমি জানি আমাদের শুরুটা আর 5টা সাধারণ গল্পের মতো নয়। তুমি আমার জীবনে ঝড়ের মতো এসে সব কিছু ওলটপালট করে দিয়েছ। প্রথম আমার খুব রাগ হতো, খুব বিরক্ত লাগতো। তোমার জোর খাটানো, তোমার গুটিগিরি কোনোটাই আমার ভালো লাগতো না। আমি পালাতেও চেয়েছি, কিন্তু এখন আমি বুঝি এই ঝড়টাই আমার দরকার ছিল। আমার এই শান্ত বোরিং জীবনে তোমার মতো একটা সাইক্লোন না এলে আমি হয়তো বুঝতেই পারতাম না যে ভালোবাসা এতটা তীব্র, এতটা বেপরোয়া হতে পারে। তুমি আমার জীবনে সবচেয়ে সুন্দর সত্যি সুমাইয়া। তোমার পাগলামিগুলোই এখন আমার সবচেয়ে প্রিয়। তুমি আমাকে যেভাবে ভালোবাসো সেভাবে হয়তো আর কেউ কোনোদিনও বাঁচতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি সুমাইয়া। আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। এই 3টা শব্দ রিয়াদের মুখে প্রথমবারের মতো সরাসরি শুনে সুমাইয়ার নিঃশ্বাস যেন আটকে গেল। তার চোখ দুটো জলে ভরে উঠল। এটা কষ্টের জল নয়, এটা পরম পাওয়া আর আনন্দের জল। যে ছেলেটা তাকে সবসময় সাইকো ডিরেক্টর বলে এসেছে, আজ সেই তার ভালোবাসার গভীরতা বুঝতে পেরেছে। সে কোনো কথা না বলে গোলাপটা হাতে নিল এবং রিয়াদকে ধরে টেনে তুলল। তারপর তাকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মুখ লুকিয়ে কাঁদতে শুরু করলো। আমিও তোকে ভালোবাসি, আমার বকাতে বল, অনেক ভালোবাসি। উফ, আবার তুই এত সুন্দর একটা রোমান্টিক মুভমেন্টের 12টা বাজিয়ে দিলে তো। আচ্ছা বাবা, মাফ করে দাও। আমিও তোমাকে ভালোবাসি, আমার হ্যান্ডসাম বয়। এখন খুশি? অনেক খুশি। রিয়াদ আলতো করে তার চোখের জল মুছে দিল। তারপর কেকের বক্সটা খুলল। কেকের উপর ক্রিম দিয়ে লেখা, ওয়েলকাম টু মাই হাউস মিস্টার রিয়াদ। তোমার কি হোস নাকি আমার? আমাদের আজ থেকে আমাদের দুজনের। সেই রাতে দুই বাড়ির কোলাহল থেকে দূরে আকাশে টিচে টুনি লাইটের নরম আলোয় তারা দুজন একসাথে কেক কেটে একে অপরকে খাইয়ে দিল। তাদের চোখে ছিল আগামীর স্বপ্ন আর মনে ছিল একে অপরকে পেয়ে যাওয়ার পরিপূর্ণতা। এই রাতের সারপ্রাইজটা শুধু একটা চমক ছিল না, এটা ছিল তাদের সম্পর্কের একটা নতুন মোড়, যেখানে জোর খাটানোর বদলে জায়গা করে নিয়েছে পারস্পরিক স্বীকারোক্তি আর গভীর ভালোবাসা। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো। ঢাকার অন্যতম অভিজাত কনভেনশন সেন্টার, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা। একটি হলরুমটি তখন আলো আর ফুলে ঝলমল করছে। আমন্ত্রিত অতিথিদের আনাগোনা আর মৃদু গুঞ্জনে চারপাশ মুখরিত। সবার প্রতীক্ষার অবসান ঘটিয়ে যখন গেট দিয়ে কোণে প্রবেশ করলো, তখন পুরো হলের আলো যেন তার উপর এসে পড়ল। বেনারসিতে সুমাইয়াকে অনিন্দ সুন্দরী লাগছিল। ভারী গয়না আর নিখুঁত সাজে তাকে কোনো রাজকন্যা চেয়ে কম কিছু মনে হচ্ছিল না। তার মুখে লাজুক হাসিটা যেন তার ভিতরের বাঁধ ভাঙা আনন্দকেই প্রকাশ করছিল। স্টেজের উপর বসে থাকা রিয়াদের চোখ তখন তার হবু স্ত্রীর উপর স্থির। সোনালি কারুকাজের কাজ করা শেরওয়ানিতে তাকেও যেন রাজপুত্র মনে হচ্ছে।
সুমাইয়ার দিক থেকে সে এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারছিল না। তার মনে হয়েছিল এই মেয়েটা শুধু তার জন্যই এত সুন্দর করে সেজেছে। সুমাইয়া স্টেজে এসে রিয়াদের পাশে বসলো আর চোখে একবার তার দিকে তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল। রিয়াদ তার হাতের দিকে রাখা মোবাইল ফোনে দ্রুত একটা মেসেজ টাইপ করলো। এত সুন্দর লাগার ট্যাক্স হিসেবে কিন্তু তোমাকে সারা জীবন আমার সেবা করতে হবে বলে দিলাম। সুমাইয়ার হাতে থাকা ছোট পার্সটার ভিতরে থাকা ফোনটা ভাইব্রেট করে উঠল। সে সবার অলক্ষ্যে ফোনটা বের করে মেসেজটা পড়ল। তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সেও মেসেজের রিপ্লাই দিল। সেবা তো করবই, তবে শুরুটা হবে তোমার কাঠমোড়ে। এত মানুষের সামনে আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? সবাই কি ভাবছে? ভাবুক, সবাই জানো এই রাজকন্যাটা শুধু এই রাজপুত্রের। তাদের এই ডিজিটাল খুনসুটির মাঝে কাজী সাহেব এসে বিয়ের মূল আনুষ্ঠানিকতা শুরু করলেন। পবিত্র কোরআন তিলাওয়াতের পর তিনি রিয়াদের দিকে ফিরলেন। মোহাম্মদ রিয়াদ আহমেদ, পিতা মোহাম্মদ মাকবুল আহমেদ। আপনি কি মোসাম্মদ সুমাইয়া চৌধুরী পিতা মোহাম্মদ সেলিম চৌধুরীকে 5 লক্ষ টাকা দেনমোহর বাবদ বিবাহ করার জন্য রাজি আছেন? রিয়াদ এক মুহূর্ত দেরি করল না। সে সুমাইয়ার দিকে একবার তাকিয়ে স্পষ্ট কণ্ঠে 3 বার কবুল উচ্চারণ করল। এরপর কাজী সাহেব সুমাইয়ার দিকে ফিরলেন। ওড়নার নিচে সুমাইয়ার মুখটা তখন লজ্জায় লাল হয়ে আছে। তার হৃদস্পন্দন এত জোরে হয়েছিল যে সে নিজেই তার শব্দ শুনতে পাচ্ছিল। মা, তুমি কি মোহাম্মদ রিয়াদ আহমেদকে তোমার স্বামী হিসাবে কবুল করছো? সুমাইয়া কোনো কথা বলল না, শুধু মাথা নিচু করে রইল। তার চোখ দিয়ে তখন আনন্দশ্রু গড়িয়ে পড়ছে। তার মা শাহানা বেগম তার পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। মা বলো, সবাই অপেক্ষা করছে। কবুল। 3 বার কবুল শব্দটি উচ্চারিত হওয়ার সাথে সাথে পুরো হলরুম দোয়ায় মুখরিত হয়ে উঠল। দুজনের চোখে তখন আনন্দ এবং একে অপরকে পরিপূর্ণভাবে পেয়ে যাওয়া তৃপ্তি। বিয়ে সম্পন্ন হবার পর যখন ফটো সেশন চলছিল, এভাবেই রাত প্রায় 2টো। ধানমন্ডির সেই চিরচেনা ফ্ল্যাট কিন্তু আজ একটা ঘর নতুন করে সেজেছে। রিয়াদ আর সুমাইয়ার শোবার ঘর। পুরো ঘরটা রজনীগন্ধা আর লাল গোলাপের সুবাসে মম করছে। বিছানার উপর গোলাপের পাপড়ি দিয়ে লেখা ওয়েলকাম সুমাইয়া ডিম লাইটের নরম আলোয় এক স্বপ্নের পরিবেশ তৈরি করেছে। রিয়াদ খুব সাবধানে সুমাইয়াকে ধরে ঘরের ভিতরে নিয়ে এলো। দরজাটা বন্ধ করার সাথে সাথে সুমাইয়ার বুকের ভিতরটা ধুপ করে উঠল। এতদিনের দাভুটের মেয়েটা আজ যেন পুরোপুরি লজ্জাবতী লতা হয়ে গেছে। কি হলো মহারানী, আপনার রাজ্যের সব গটিগিরিকে কনভেনশন হলেই ফেলে এসেছ? ফাজলামি করো না তো, আমার খুব অস্বস্তি লাগছে। অস্বস্তি লাগারই তো কথা। এই ভারী বেনারসি আর বর্মের মতো গয়না পরে আছো। দাঁড়াও, আমি তোমাকে মুক্ত করছি। রিয়াদ পরম যত্নে সুমাইয়ার মাথার টিকলি, কানের দুল আর সেই বর্মের মতো সীতাহারটা একটা একটা করে খুলতে লাগলো। তার আঙুলের প্রতিটা স্পর্শে সুমাইয়ার পুরো শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে যাচ্ছিল। তুমি কিন্তু আমার গয়নাটাকেই সেদিন বর্ম বলেছিলে, তোমার মনে আছে? মনে থাকবে না কেন? এই বর্ম ভেদ করে তোমার কাছে পৌঁছে দিত আমার এতগুলো দিন লাগলো। এখন থেকে এই বর্মের আর কোনো দরকারই নেই। গয়না খোলার পর রিয়াদ সুমাইয়ার হাত ধরে বিছানায় বসালো। সে নিজেও তার পাশে বসলো। কয়েক মুহূর্ত দুজনই চুপ। ঘরে নীরবতাকে ভেঙে দিল রিয়াদের কণ্ঠ। সত্যি করে একটা কথা বলবে সুমাইয়া? বলো। যেদিন প্রথম রাতে তুমি আমার ঘরে এসেছিলে, সেদিন কি তুমি সত্যিই ভেবেছিলে যে আমি তোমাকে মেনে নেব? তোমার ভয় করেনি? ভয়? ভয় তো আমার রক্তেই নেই। তবে হ্যাঁ, একটা জেদ ছিল, তোমাকে আমার করে পাওয়ার জেদ। কিন্তু তার চেয়েও বেশি ছিল বিশ্বাস। আমার বিশ্বাস ছিল আমার ভালোবাসাটা মিথ্যে নয়। তুমি একদিন না একদিন বুঝবে। বুঝতে আমার একটু দেরি হয়ে গেল, তাই না? একদমই না, তুমি ঠিক সময়ই বুঝেছ। ভালোবাসা তো জোর করে হয় না, অনুভূতি থেকে হয়। আমি তোমাকে সেই অনুভূতিটা জাগানোর জন্যই অপেক্ষা করছিলাম। তুমি আর আগের মতো নেই সুমাইয়া, অনেক শান্ত হয়ে গেছো। কারণ আমার আর যুদ্ধ করার দরকার নেই, আমি আমার রাজ্য পেয়ে গেছি। রিয়াদ আর কোনো কথা বলল না। সে আলতো করে সুমাইয়ার মুখটা নিজের দিকে ফেরালো। তার চোখে চোখ রাখলো। সে চোখে আজ কোনো জেদ নেই, আছে কেবল গভীর ভালোবাসা আর আত্মসমর্পণ। আমি তোমাকে খুব ভালোবাসি আমার পকেটে বউ। আমিও তোমাকে খুব ভালোবাসি আমার ভৃতুবর। এই বলে সুমাইয়া নিজেই রিয়াদের ঠোঁটে তার ঠোঁট মিলিয়ে দিল।
যে চুম্বনটা ছাদে বৃষ্টিতে ভিজে শুরু হয়েছিল আজ তা পূর্ণতা পেল তাদের একান্ত আপন ঘরে, ভালোবাসার সৌরভে। এই চুম্বন ছিল আগের চেয়েও গভীর, আরও আবেগঘন। রিয়াদ পরম ভালোবাসায় সুমাইয়াকে বিছানায় শুয়ে দিল। তার শাড়ির ভাঁজে, তার চুলের খোপায় সে যেন নিজের ভালোবাসার আশ্রয় খুঁজে নিয়েছিল। তুমি কি প্রস্তুত সুমাইয়া আমাদের নতুন জীবন শুরু করার জন্য? আমি তো সেই ছোটবেলা থেকেই প্রস্তুত ছিলাম রিয়া, তোমার হওয়ার জন্য। সে রাতে কোনো জোর ছিল না, ছিল না কোনো অধিকারবোধের লড়াই, ছিল শুধু দুটি মানুষের ভালোবাসা, বিশ্বাস আর একে অপরের মাঝে হারিয়ে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। ডিম লাইটের আলোয়, ফুলের সৌরভে তাদের দুটি শরীর আর আত্মা এক হয়ে গেল। তাদের প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা স্পর্শ যেন একে অপরের প্রতি জমে থাকা না বলা ভালোবাসার কথাই বলছিল। এটা শুধু শারীরিক মিলন ছিল না, এটা ছিল তাদের ভালোবাসার চূড়ান্ত আত্মসমর্পণ। যে গল্পে শুরু হয়েছিল এক অতর্কিত ঝড়ে, তার সমাপ্তি ঘটল এক শান্ত, গভীর আর ভালোবাসার সমুদ্রে।